ভারতের অন্যতম প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতার শহর হরপ্পা। সেই হরপ্পা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। অথচ এই দয়ারাম সাহানির কোনোদিনই প্রত্নতত্ত্ব পড়ার সুযোগই হতো না যদি না লর্ড কার্জনের মতো লাটরা এদেশে আসতেন। কার্জন একদিনেই স্বাধীনতা যোদ্ধাদের চক্ষুশূল হয়েছিলেন বঙ্গভঙ্গের প্রস্তাব পেশ করে। অন্যদিকে সেই তিনি ভারতীয় প্রত্নতত্ত্ব উদ্ধারে ভারতীয় যুবাদের উৎসাহ দিয়েছিলেন। বড় অদ্ভুতভাবেই দয়ারামের জীবন আবর্তিত হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে। সেই তিনি আবিষ্কার করেছিলেন ভারতীয় উপমহাদেশের সব থেকে প্রাচীন সভ্যতার নিদর্শনটি। আজ থাকছে এই সব কিছুই নিয়ে গল্প। আপনারা শুনছেন ক্লক টাওয়ার। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ গল্প হলেও সত্যি। আমাদের আজকের পর্বটি আমরা নিয়েছি খড়ি প্রকাশনী থেকে প্রকাশিত লেখক প্রসেনজিৎ দাশগুপ্ত রচিত প্রত্নতথ্য গ্রন্থের জেতবন থেকে হরপ্পা অধ্যায়টি থেকে। প্রসেনজিৎ দাশগুপ্ত পেশায় দেওয়ানি আদালতের আইন ব্যবসায়ী। তাঁর শিল্পকলা বিষয়ক বইগুলির জন্যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কর্তৃক তিনি সম্মানিত হয়েছেন। আমাদের এই প্রচেষ্টায় উৎসাহ দানের জন্য লেখক ও প্রকাশককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আর্কিওলজিক্যাল সার্ভের প্রধান জন মার্শালের সঙ্গে পাঞ্জাব ও ইউনাইটেড প্রভিন্সের সুপারিনটেন্ডেন্ট জাঁ ফিলিপ ফোগেলের বেশ একটা স্বাস্থ্যকর টানাপোড়েন চলত দয়ারাম সাহানিকে সহকারী হিসেবে পাওয়ার জন্য। 1905-এর গোড়ায় ফোগেল যখন কাশিয়ায় খনন চালাচ্ছেন তখন তার সঙ্গে ছিলেন দয়ারাম। হেনরি কাজেন্সকে লেখা একটি চিঠিতে ফোগেল সাহানি সম্পর্কে উদ্যমী, নির্ভুল এবং শিষ্ট প্রভৃতি বিশেষণ ব্যবহার করেছিলেন। কিন্তু কাশিয়ায় অনুসন্ধান শেষ হওয়ার আগেই সাহানিকে আগ্রায় ডেকে পাঠালেন বড় কর্তা মার্শাল। সেই সময় মার্শালকে একটি চিঠিতে ফোগেল জানিয়েছিলেন প্রত্নতত্ত্বের প্রতিটি বিভাগে সাহানির দক্ষতার কথা। পরের বছর ফোগেল আবার কাশিয়ায় নিয়ে যেতে চেয়েছিলেন সাহানিকে। এবার কিন্তু গোড়াতেই বাদ সাধলেন মার্শাল। তিনি সহকারী হিসেবে দয়ারামকে নিয়ে চললেন রাজগিরে। সেখানে আত্মসহায়ক হিসেবে কর্মচারীদের কাজ দেখাশোনা, ড্রাফটসম্যানদের বানানো নকশা মেলানো ইত্যাদি নানা কাজে মার্শালকে সহায়তা করেন সাহানি। তার কিছুদিন পরে স্বাধীনভাবে কাজের দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হল গোরক্ষপুর এবং সারনে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে। বিংশ শতাব্দীর শুরুতে লর্ড কার্জন এবং তার প্রোটেজে জন মার্শালের উদ্যোগে প্রত্নসন্ধানের কাজে ভারতীয়দের ব্যবহার করতে চেয়ে এবং কর্মীর অভাব মেটানোর জন্য 2টি স্কলারশিপ চালু করা হয়। এর আগেই অবশ্য কাজেন্সের সুপারিশে অ্যাসিস্ট্যান্ট আর্কিওলজিক্যাল সার্ভেয়ার হিসেবে নিয়োগ করা হয়েছিল দেবদত্ত রামকৃষ্ণ ভান্ডারকারকে। তিনি মার্শালের প্রথম ভারতীয় সহকারী। যে লর্ড কার্জন একসময় বঙ্গভঙ্গ করার প্রস্তাব দিয়ে ভারতীয়দের চক্ষুশূল হয়েছিলেন, সেই তিনি ভারতীয় প্রত্নতত্ত্ব উদ্ধারের ব্যাপারে উদ্যোগী ছিলেন। তিনি চাইতেন এই দেশের যুবারা দেশের প্রত্নতত্ত্ব সম্পর্কে আগ্রহী হোক এবং নিজেদের দেশের ইতিহাস নিজেরাই খুঁজে বের করুক। তাই দেখতে গেলে তার এই উদ্যোগ ব্যতীত ভারতীয় যুবাদের প্রত্নতত্ত্ব বিভাগে উৎসাহ দান সম্ভব হতো না। আর তা না হলে হয়তো আমাদের প্রাচীন ইতিহাসের নিদর্শন বলতে আর কিছুই থাকতো না। ভারতবর্ষের বিভিন্ন কলেজের অধ্যক্ষদের পাঠানো তালিকা থেকে বেছে নিয়ে মাসিক 75 টাকা জলপানি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হতো এই সব ছাত্রদের। তাদের আগে থেকে বলে রাখা হতো মাঠে ঘাটে আঘাটায় কঠিন পরিস্থিতির মধ্যে তাদের কাজ করতে হবে। বাছাই শেষ হলে মার্শালের অফিসের সঙ্গে সংযুক্ত রেখে তাদের নানাবিধ কাজে ব্যবহার করা হতো। প্রাথমিকভাবে তাদের 1 বছরের চুক্তিতে শিক্ষানবিশ হিসেবে নেওয়া হলেও যতদিন না আর্কিওলজিক্যাল সার্ভেতে তাদের জন্য উপযুক্ত পদ পাওয়া যেত ততদিন তাদের প্রশিক্ষণ বা প্রশিক্ষণের নামে কাজ করার চুক্তি বলবৎ থাকত। স্কলারশিপগুলির একটি দেওয়া হতো ফার্সি বিভাগ থেকে আসা ছাত্রদের, অন্যটি সংস্কৃতয়। প্রথম বছরে 2টি বিভাগ থেকেই বাছাই করা হয়েছিল লাহোর থেকে আসা 2 ছাত্রকে। ফার্সি বিভাগের নিয়াজ মোহাম্মদ, সংস্কৃত বিভাগ থেকে দয়ারাম সাহানি। নিয়াজ 1905-এ সার্ভে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু সাহানি থেকে যান। তারও পরে এই একই স্কলারশিপ পেয়েছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সে নিয়ে আমরা আগেই পর্ব বানিয়েছি। সেই পর্বটি শুনতে উপরের ডান দিকের আই বাটনে ক্লিক করুন। সাহানি উত্তর ভারতের প্রত্নানুসন্ধানের সময় হিউয়েন সাং ও ফাহিয়েনের বিবরণের 2টি অনুবাদ সব সময় কাছে রাখতেন।
এবং চৈনিকদের বর্ণনার সঙ্গে বিভিন্ন প্রত্নস্থলকে মিলিয়ে নিতেন। এই কাজটি সাহানি করতেন মার্শালের উপদেশ অনুযায়ী। 1907 পর্যন্ত মার্শালের সহকারী হয়েই কাজ করা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল সাহানির, কিন্তু অল্প সময়ের মধ্যেই আবার একক দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হলো বিহারের চম্পারণ জেলার রামপুরবা গ্রামে। এখানে 3 দশক আগে কানিংহামের সহকারী কার্লাইল একটি অশোক স্তম্ভ খুঁজে পেয়েছিলেন। দয়ারাম সেটিকে নিয়ে এলেন কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে। অবশ্য স্তম্ভের উপর বসানো সিংহের মূর্তিটি যে 100 বছরের সামান্য পরে মিউজিয়ামের কিছু অপদার্থ কর্মচারী ভেঙে ফেলবে, সে কথা দয়ারামের পক্ষে তখন জানা সম্ভব ছিল না। উত্তরপ্রদেশের 2টি সংলগ্ন গ্রাম সাহেত এবং মাহেতে কানিংহামের চিহ্নিত করা বুদ্ধের সমসাময়িক কোশল রাজের রাজধানী শ্রাবস্তি এবং জেতবন বিহারে 1907 সালে প্রত্নসন্ধানে যান ফোগেল। সেবার অবশ্য দয়ারাম তার সঙ্গী হয়েছিলেন সহকারী হিসেবে। সুপারিনটেন্ডেন্ট যখন মাহেতে ব্যস্ত ছিলেন শ্রাবস্তির ধ্বংসাবশেষ খুঁড়ে বার করায়, সাহানি তখন কাজ করছিলেন সাহেতে। সেখানে প্রাচীন বৌদ্ধ বিহারের একটি পরিত্যক্ত কুঠুরির ভেতর মাটির তৈরি একটি বাক্সের মধ্যে রাখা একটি তাম্র ফলক খানিকটা আকস্মিকভাবেই দয়ারামের চোখে পড়ে। বাক্সের মধ্যে থেকে একটি তামার ফলক পাওয়া যায়, তার উপর খোদাই করে কিছু লেখা ছিল। বাক্সটি যেভাবে যত্ন সহকারে রাখা হয়েছিল তা দেখে সাহানি বুঝেছিলেন ভেতরের বস্তুটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু হবে। তাম্র শাসনে খোদিত লিপির পাঠোদ্ধারে জানা যায় দ্বাদশ শতকের রাজা কনৌজের গোবিন্দচন্দ্র ওই ফলকে খোদাই করা আদেশ বলে জেতবন মহাবিহারের মঠাধ্যক্ষকে 6টি গ্রাম দান করছেন। বহুদিন যাবৎ প্রত্নবিদরা জেতবন বিহারের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। দয়ারাম সাহানির এই আবিষ্কার সেই অনিশ্চয়তা দূর করে। জানা যায় সাহেত হল জেতবন এবং মাহেত হল রাজা প্রসেনজিতের রাজধানী শ্রাবস্তি। সাহানিকে আবার সাহেতে মাহেতে আসতে হয় 1908-09 শীতে, এবার মার্শালের সঙ্গে। এবারও একটি গুরুত্বপূর্ণ বস্তু আবিষ্কার করেন দয়ারাম। একটি অসমাপ্ত বুদ্ধ মূর্তির গায়ে খোদাই করা লিপিটি দয়ারামের চোখেই প্রথম পড়েছিল। তাতে বলা হয়েছিল মূর্তিটি নাকি কোনো ক্ষত্রিয় পরিবারের কয়েকজন জেতবন বিহারকে প্রদান করেছিল। দয়ারাম সাহানির দক্ষতায় মার্শালের এমনই আস্থা ছিল যে একবার রাজপুতানার মান্ডোরে প্রত্ন অনুসন্ধানের সময় সাহানিকে দায়িত্ব দিয়েছিলেন ডিআর ভান্ডারকারকে খননের কায়দা কানুন শিখিয়ে দেওয়ার জন্য, অথচ ভান্ডারকার ছিলেন সাহানির সিনিয়র। লখনৌ মিউজিয়ামের কিউরেটর হিসেবে সাহানিকে নিয়োগ করা হলো 1911 জুলাই মাসে। এতে বিশেষ আপত্তি তোলেন ফোগেল। তিনি সাহানির মতো দক্ষ প্রত্নতাত্ত্বিককে টেবিলে বসা কাজে নষ্ট করতে চাননি। মিউজিয়ামের জন্য রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নাম ফোগেল প্রস্তাব করেছিলেন। জন মার্শালেরও আপত্তি ছিল না, কিন্তু মিউজিয়াম কর্তৃপক্ষের আবার রাখাল দাসে আপত্তি, তাই যেতেই হলো সাহানিকে। 1913 জানুয়ারিতে লখনৌ ছেড়ে কাশ্মীর গেলেন দয়ারাম, সেখানকার রাজদরবারের প্রত্ন বিভাগের দায়িত্ব নিয়ে। কাশ্মীরে হুসকপুর, পরিহাসপুর এবং অবন্তিপুরে বেশ কিছু প্রাক ইসলামী যুগের মন্দির সাহানির চেষ্টায় পুনরুদ্ধার করা হয়। 1917 প্রথম মহাযুদ্ধে যোগ দেওয়া বহু অফিসারের অনুপস্থিতিতে আর্কিওলজিক্যাল সার্ভে যখন প্রায় ফাঁকা হয়ে গিয়েছে, তখন হ্যারল্ড হারগ্রিভসের জায়গায় নর্দার্ন সার্কেলের সুপারিনটেন্ডেন্ট করে লাহোরে পাঠানো হলো সাহানিকে। তার কয়েক সপ্তাহের মধ্যেই তাকে নির্দেশ দেওয়া হয় হরপ্পায় অনুসন্ধান চালাতে। সেখানে সাহানির করা এক যুগান্তকারী আবিষ্কার ভারতবর্ষের ইতিহাসকে অনেকখানি বদলে দেয়। হরপ্পার একাধিক ঢিপির মধ্যে মৃৎপাত্রের ভাঙা টুকরো, শিলমোহর প্রভৃতির সন্ধান পেয়ে সাহানি আন্দাজ করেছিলেন এখানে কোনো প্রাচীন জনপদের ধ্বংসাবশেষ থাকতে পারে। সেখানে উৎখননের পর তার অনুমান সত্য প্রমাণিত হয়। কয়েক বছরের অধ্যাবসায়ে দয়ারাম সাহানি ভারতীয় উপমহাদেশে সেই সময় পর্যন্ত খুঁজে পাওয়া প্রাচীনতম নগরটি আবিষ্কার করেন। পাঞ্জাবের সরকার অবশ্য প্রত্ন অনুসন্ধানে তার অবদানের জন্য হরপ্পা আবিষ্কারের অনেক আগেই রায় বাহাদুর খেতাব দিয়েছিল। কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আপনাদের ছোট্ট ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে। আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ, মূল রচনা প্রসেনজিৎ দাশগুপ্ত, পরিকল্পনা কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ, কভার ও ভিডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।